আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। আগামী নির্বাচনের আগেই ছাত্রদের রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে, জনমত গঠন করছে তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের আন্তর্জাতিক বিভাগের প্রধান গিডন রাচম্যানের এক পডকাস্টে এই কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সারা দেশ এখন তাদের চেনে এবং ভালো কাজও করছে তারা, তাই শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার কথা জানান তিনি। তবে দল গঠন করলে নোংরা রাজনীতির কবলে পড়ে ছাত্ররা বিভক্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। অন্যদিকে নির্বাচনের প্রশ্নে ডক্টর ইউনূস জানান, তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন, তাই সম্ভাব্য সময়সীমার মধ্যেই নির্বাচন হওয়া ভালো। নতুন রাজনৈতিক দলে যোগ দেয়া ও সরকার থেকে পদত্যাগের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানান, দুই ছাত্র উপদেষ্টার কেউ সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এমন ঘোষণার পরই কৌতূহল দানা বাঁধে কে থাকছেন এই দলের নেতৃত্বে, কারা যোগ দিচ্ছেন এই দলে। এ বিষয়ে একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এর নেতৃত্বে আসতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দল ঘোষণার আগে তারা সরকার থেকে পদত্যাগ করতে পারেন। আরেক উপদেষ্টা মাহফুজ আলম জুনে পদত্যাগ করতে পারেন, এমন তথ্য দেয়া হয় প্রতিবেদনে। উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, এ ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নাই আসলে, আর এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই। হ্যাঁ, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো, এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি আসলে। তথ্য ভবনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার ও আহত সাংবাদিকদের সহায়তা প্রদানের চেক তুলে দেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেতে পারে না। এই আন্দোলনের অন্যতম দাবি কিন্তু ছিল আসলে বিচার, কিন্তু বিচার নিয়ে হয়তো মনে হচ্ছে এখন আমরা একটু কম কথা বলছি। শেখ হাসিনা তার অবশ্যই বিচার করা হবে, এবং বিচারের মাধ্যমেই সমাজে রিকনসিলিয়েশন সম্ভব, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ সমূলে উৎপাটনে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার প্রয়োজন। তা না হলে যে সরকারি আসুক, ফ্যাসিবাদ তৈরির সুযোগ থেকে যাবে। আরেকটা হচ্ছে নৈতিক বিচার বা সামাজিক বিচার। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। কেবল সংস্কারের মাধ্যমে নয়, দেশের সমস্যার সমাধান করতে হবে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে। সেজন্য দরকার স্থায়ী নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলা। রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফা নিয়ে খুলনা বিভাগের 4 জেলার নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। দেশ গড়ার শপথ থেকে বিএনপিকে কেউ লক্ষ্যভ্রষ্ট করতে চাইলে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন খান আলামিন। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার যুক্ত হয় মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাকর্মীরা। তাদের কাছে তারা উত্তর দিয়েছেন। এই যে কর্মশালায় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। পরে তিনি বলেন, সংস্কারের কথা যতই বলা হোক, সমস্যার সমাধান করতে হবে জনগণের প্রতিনিধির মাধ্যমে। সেজন্য প্রয়োজন একটি শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা। আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। আমরা যতই সংস্কারের কথা বলি, আমরা যাই বলি না কেন, সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। বিএনপি দেশ গড়ার শপথ নিয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, সেই পথ থেকে বিএনপিকে যারাই লক্ষ্যভ্রষ্ট করতে চাইবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে কথা আমরা জনগণকে বলেছি, যে প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছি, সেটির নেতৃত্ব দেওয়ার মতন যোগ্যতা যাতে আমরা অর্জন করতে পারি। 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব।
জনগণ যেন নিজেদের প্রতিনিধি নির্বাচনে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেজন্য প্রত্যাশিত নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সেই প্রত্যাশিত বাংলাদেশ। খান আলামিন, RTV, ঢাকা। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসনের আমন্ত্রণে তার বাসায় বৈঠক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপি প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেন ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির 3 সদস্যের প্রতিনিধি দল। নয়াপল্টনে এক কর্মসূচিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের ঢিলেঢালা মনোভাবের কারণে পতিত আওয়ামী লীগ ও তার দোসররা ফিরে আসার স্বপ্ন দেখছে। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির 3 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও এ নিয়ে কথা বলেননি বিএনপি নেতারা। এর আগে নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রাতরাশ আমন্ত্রণে অংশ নেন বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, নির্বাচন নিয়ে বিএনপি কি ভাবছে তারা জানতে চেয়েছেন। নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতিবন্ধী রিকশা চালক মামুনের হাতে আর্থিক সহায়তা তুলে দেয় আমরা বিএনপি পরিবার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারো হরতালে ডাক নয়, বরং নির্বিচারে গুম, খুন, হত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচারের অপেক্ষায় দেশের মানুষ। আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে শিশু কিশোরদের হত্যা করতে পারে। আর তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী, এদের বিচারের জন্য, এদের শাস্তির জন্য অপেক্ষা করছে। মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। যে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। জাহিদ রহমান, RTV, ঢাকা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণহত্যার বিচার করতেই হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জয়পুরহাটে কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও সরকারের ভেতরে ঘাপটি মেরে বসে আছে, তাদের চিহ্নিত করে বিচার করতে হবে। নাজিব ফরাজির আরও একটি রিপোর্ট। দীর্ঘ 15 বছর পর জয়পুরহাট সার্কিট হাউস মাঠে জয়পুরহাট জেলা জামায়াত কর্মী সম্মেলন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির বলেন, জামাত একটি মানবিক, বৈষম্য বিরোধী ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায়। 2000 থেকে 2000 তারা কোন করলেন, 1 মাসের ভিতরে তারা জীবন দেয় নাই যেন তেন ভাবে আমরা কেউ ক্ষমতায় বসে যাবো। তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে, একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়, একটা পরাশক্তি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা। জামাত আমির বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে গণহত্যা করেছে তার বিচার করতেই হবে। ক্ষমতায় যারা গিয়েছেন তারা যথাযথভাবে আল্লাহকে ভয় করতেন না। আদালতে আদালতে আল্লাহ তাআলা তাদের দায়িত্বের জন্য, কর্তব্যের জন্য তাদেরকে জবাব দিতে হবে, এই বিশ্বাস তাদের ছিল। ভোটার তালিকা সংশোধন ও হালনাগাদ সঠিকভাবে করার আহ্বান জানিয়ে ডাক্তার শফিক বলেন, রাষ্ট্র মেরামতে একটি অর্থবহ নির্বাচনের বিকল্প নেই। তাই প্রয়োজনীয় সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চায় তার দল। অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করতে হবে। নাজিব ফরাজি, RTV। জুলাই আগস্টের ঘটনায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে ব্যর্থতায় প্রসিকিউশনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। এদিকে তদন্ত সংস্থা সময়মতো প্রতিবেদন দিতে ব্যর্থ হলে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এই দিন আরও 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। জুলাই আগস্টের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে প্রায় 109 জনের বিরুদ্ধে। এর মধ্যে গ্রেফতার আছেন 35 জন। বৃহস্পতিবার ইমাম হাসান তাইম হত্যায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি সহ 2 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হলে এ মামলায় পরোয়ানাভুক্ত অপর 4 পলাতক আসামির বিষয়ে জানতে চান ট্রাইব্যুনাল। এ সময় কোনো অগ্রগতি নেই বলে জানান প্রসিকিউশন। জুলাই অভ্যুত্থানে 1000-এর বেশি মানুষ প্রাণ দিলেও তদন্ত ও গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। ইনভেস্টিগেশন বিষয়ে বা
ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। তদন্ত সংস্থা সময়মতো প্রতিবেদন দাখিল করছে না বলে জানায় প্রসিকিউশন। যাত্রাবাড়ি জোনের এসি ট্রাফিক তানজিল এবং যাত্রাবাড়ি থানার ওসি আবুল হোসেনদের ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য, তা আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি। ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য 2 মাস সময় চেয়েছিলাম, অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করে 6 এপ্রিল দিন ধার্য করেছে। এদিকে জুলাই গণহত্যার অপরাধ তদন্তে তল্লাশি, জব্দ এবং প্রমাণাদির পরীক্ষার জন্য প্রসিকিউশনের 2টি আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। সেই সাথে 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ 7 দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। রাস্তা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আরও থাকছে সাকিবুর রহমানের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের অধিভুক্তি বাতিলের পর এবার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মাঠে নেমেছে রাজধানীর সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে বুধবার রাত থেকে আমরণ অনশন করছেন 5 জন শিক্ষার্থী। অনশন চলার সময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। 28 বছর থেকে বলে আসতেছি যে তিতুমির এককভাবে ইউনিভার্সিটি হবে। ঢাকা ভার্সিটির একটা ফ্যান কেন নষ্ট হলো, এটা নিয়ে তারা আন্দোলন করুক, আসিফ নাহিদ দৌড়ায় যাবে। সিঙ্গেল একটাই আমাদের ইউনিভার্সিটি হবে, সেটা হচ্ছে তিতুমির ইউনিভার্সিটি। তিতুমিরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা ও অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন তারা। আমরা আমাদের তিতুমির কলেজের প্রশাসনের অসহযোগিতা এবং আমাদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আমরা আমাদের কর্মসূচি তিতুমিরের গেট থেকে রাজপথে আসছি। যদি আমাদের এক জীবন দিতে হয় আমরা এখানেই দিব, কোন টাইম আমরা কতক্ষণ থাকবো সেটা রাষ্ট্র নির্ধারণ করবে। আন্দোলনের কারণে সড়কে যান চলাচল বন্ধ থাকায় সবচেয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বাদ যায়নি অসুস্থ রোগীও, যাদের পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়। আমার হার্টের সমস্যা, আমি হাইটে যেতেছি, আমি 3-4 জায়গায় দাঁড়াইছি, তারপরে আসছি। এগুলো পূরণ করার জন্য একটা ডিফারেন্ট ওয়ে দরকার। আজকে মাহাজনে মনে করেন 100 টাকা পাবো না, নিজেরা তো পাবোই না। 11টা 11:30টার দিকে আইসা যে বসছি, মানে লড়ার কোনো সুযোগ নেই। সাধারণ মানুষের ভোগান্তি কইরা আসলে এই ধরনের দাবি দেওয়ার কোনো মানে হয় না আর কি। যাত্রাবাড়ির শনির আখড়ায় মিনহাজুল ইসলাম মিনহাজ হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে দনিয়া কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এর ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে পরে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। প্রত্যেকটা মামলাকে তদারক করে যত দ্রুত সময় সম্ভব। সাকিবুর রহমান, RTV, ঢাকা। চাকরি ফিরে পাওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। আগামী রবিবার সকালে ফের সচিবালয়ের সামনে অবস্থান নেবেন তারা। বৃহস্পতিবার বিকেল 3:15টার দিকে সচিবালয়ের মোড়ে সাংবাদিকদের এই কর্মসূচির কথা জানান চাকরিচ্যুত পুলিশ সদস্যের প্রতিনিধিরা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করতে না পেরে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। এর আগে দুপুর 12টার দিকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। পরে দুপুর 1টার দিকে 5 জনের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান। আমাদের সবার চাকরি পূর্ণবহাল করে দিক। আমাদের বিগত 6 মাস যাবত আশ্বাস দেওয়া হচ্ছে। আমরা আমাদের চাকরি সকল সুযোগ সুবিধা সহ ফেরত চাচ্ছি। আমরা আমাদের ফ্যামিলি নিয়ে অনেক মানবতার জীবন পালন করতেছি। আমি একা না, এখন আমাদের সাথে 2200 আছে, সবাই চাকরি পুনর্বহালের দাবি। টঙ্গীর তুরাগ তীরে মাগরিবের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তাবলিগ জামায়াতের 58তম এই আয়োজন তাবলিগ জামায়াতের মাওলানা জুবায়ের অনুসারীরা সাথীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ইজতেমা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। টঙ্গী প্রতিনিধি তরিকুল ইসলাম তারেকের সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন এয়ার বাদল। 2025 সালের বিশ্ব ইজতেমা শুরু শুক্রবার। এবারই প্রথম 3 পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব 31 ফেব্রুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি এবং 3 থেকে 5 ফেব্রুয়ারি সুরায়ে নিজাম বা জুবায়ের পন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে। তৃতীয় পর্ব হবে 14 থেকে 16 ফেব্রুয়ারি সাতপন্থীদের অধীনে। আমরা আছি বগুড়া গাবতলী থানা থেকে, 9 বার আছি। আজ খুবই ভালো, আল্লাহর রহমতে। পৃথিবীতে ভালো থাকার নকশা একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ
অনুসরণ করা। প্রতিটি পর্বেই আলাদা আখেরি মোনাজাত হবে। এরই মধ্যে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমায় যোগ দিয়েছে। মুসল্লিদের ভিড়ে মুখরিত ইজতেমা ময়দান। দুনিয়া আখিরাতর সুখ শান্তি সফলতা ইজ্জত কামিয়াবি হাসিল করতে হইলে এই বিশ্ব ইজতেমা তবলিগর কাজ ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা এইভাবে নাই। টয়লেট এবং বিভিন্ন জায়গায় চাপ হয়ে যায় একবার করলে, সেই জন্য দুইবার করাতে আমাদের সাথীদের জন্য সহজ হয়েছে। সারা বিশ্ব থেকে মুরব্বীরা আসছে, তাদের মুখ থেকে কিছু দামি দামি কথা শোনার জন্যই এই মাকসাদেই আমরা আর কি এই জায়গায় আসলাম। আল্লাহর কাছে আমরা আমাদের সকলের জন্যই পানাহ চাই। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন, সবাইকে মুক্তির পথ দেখান। সারা দেশের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে এসেছে তাবলিগের সাথীরা। দিন কি মেহনত কে লিয়ে হাত মে নবুয়ত কে তুফেল নবিयों वाली मेहनत हमारी जिम्मेदारी है। পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। মোর দেন 7000 পুলিশ অফিসার এসেছে। আমরা বিভিন্ন ইউনিট থেকেও পুলিশ অফিসার এনে আমরা এখানে ডিউটি সাজিয়েছি। আমরা সাদা পোশাকে ডিউটি সাজিয়েছি, আমরা পিকেট ডিউটি সাজিয়েছি, আমরা মোবাইল ডিউটি সাজিয়েছি, আমরা খিত্তাতেও আমাদের লোক রাখবে সাদা পোশাকে। বিশ্ব ইজতেমা ঘিরে র্যাবও জানায় তাদের পদক্ষেপের কথা। প্রায় 120টার উপরে সিসিটিভি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন আছে। বিশ্ব ইজতেমা উপলক্ষে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে গাজীপুর ট্রাফিক বিভাগ। ট্রাক, লরি, বড় যানবাহন যেগুলো আছে এগুলো চলাচল করবে না। আর বাদল, RTV, ঢাকা। কোটা পদ্ধতির প্রয়োগ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে 3টি সিদ্ধান্ত হয়েছে। সেই অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, আইন ও বিচার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ও মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সুপারিশ সহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদে উপস্থাপন করবে। 2024-25 শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত 5% আসনে শিক্ষার্থী ভর্তির বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করবে জাপান, একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত সাইদা শিনিচি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই প্রতিশ্রুতি দেন। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন জাপানের রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশও জাপানের সঙ্গে সম্পর্ককে আরও জোরালো করতে আগ্রহী। বর্তমানে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $4 বিলিয়ন। বাংলাদেশের শীর্ষ 5 রপ্তানি দেশের একটি জাপান। এ সময় জাপান সরকারের অর্থায়নে চলমান বড় বড় প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত সাইদা শিনিচি। স্কুলের 25 জোড়া বেঞ্চ, 5টি বৈদ্যুতিক পাখা গায়েব। শুধু তাই নয়, সোলার প্যানেলের ব্যাটারি, ক্রোকারিজ চুরি সহ শহীদ মিনার নির্মাণের টাকাও আত্মসাতের অভিযোগ উঠেছে বরিশালের এক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শিশুদের জ্ঞানের আলো বিতরণ করা শিক্ষকের এমন আচরণে ক্ষুব্ধ অভিভাবকরা। বরিশাল প্রতিনিধি আরিফুল ইসলামের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। বরিশালের 4 নম্বর ওয়ার্ড উলালঘূর্ণি এলাকায় 148 নম্বর মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়। সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, প্রধান শিক্ষকের ভাই বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের স্টাফ হওয়ায় প্রভাব খাটিয়ে তিনি বিদ্যালয়টিকে অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন। শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার, স্কুলের বেঞ্চ, বৈদ্যুতিক পাখা, সোলার প্যানেলের ব্যাটারি, কোকারিজ গায়েব সহ শহীদ মিনারের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে। সবাই অনিয়মের খবর জানলেও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নিজেকে নির্দোষ প্রমাণ করতে থানায় পুরনো অভিযোগ দায়ের করতে মরিয়া হয়ে ওঠেন ইয়াসমিন। ঠিকাদারের দাবি, স্কুলের শহীদ মিনার নির্মাণে অতিরিক্ত টাকা ব্যয়ের ব্যাপারে তিনি কিছুই জানেন না। আমাকে বললো ম্যাডাম সেলিম ভাই, আমরা একটা শহীদ মিনারের কাজ পাইছি, এই কাজটা করতে হবে, আমাদের বাজেট হল 40,000 টাকা। পরে শুনলাম নাকি ওরা হলো ভাউচার কাছে
৭৫,০০০ টাকা। এখানে যে অ্যামাউন্ট বলছি হয়তো ওইটা বর্ষে একটু কম বেশি হতে পারে, হয়তো ৪৫ থেকে ৪৮-এর ভিতরেই হবে। অভিযুক্ত শিক্ষক ট্রেনিং এ আছেন জানিয়ে উপজেলা শিক্ষা অফিসার বলেন, তিনি ফিরলেই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শহীদ মিনার একটা বরাদ্দ, এটা আসলে আমার জানা নাই, আমি খোঁজ নেব যে বরাদ্দটা কোত্থেকে আসছে এবং কিভাবে ব্যয় করছে। সেখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে অবশ্যই আমি রিপোর্ট করব। জানতে পারলাম যে ওই স্কুলের সোলার ছিল এবং চুরি হয়েছে। ওনার ফোন বন্ধ পেলাম, পুরোটা জেনে যদি ওনার ত্রুটি থাকে, উনি জিডি করেন না কেন বা আদার্স, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে কেবল আশ্বাসে সন্তুষ্ট নন স্থানীয়রা। অনিয়মের সব ঘটনা তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। নুসরাত জাহান সিনথি, RTV। মূল প্রতিষ্ঠান বেকোর সহযোগিতায় অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সের প্ল্যান্টের উদ্বোধন করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। এই প্ল্যান্টে রেফ্রিজারেটর, টেলিভিশন, ওয়াশিং মেশিন সহ অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স তৈরি হবে। সম্প্রতি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের এই প্ল্যান্টটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সহ সংশ্লিষ্টরা। প্ল্যান্টটি বাংলাদেশের সর্বোচ্চ মানের স্থানীয় উৎপাদন নিশ্চিত করবে বলে মন্তব্য করেন বেকোর প্রধান নির্বাহী কর্মকর্তা হাকান বুলগুরলু। সিঙ্গারের ব্যবস্থাপনা পরিচালক বলেন, টেকসই খাতের বিকাশ এবং বাংলাদেশি গ্রাহকদের জীবন উন্নত করতে বৈশ্বিক দক্ষতা কাজে লাগাচ্ছে সিঙ্গার। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে কয়েক বছরের মধ্যে বের হয়ে যাওয়ায় বাংলাদেশকে দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা দেয়া বন্ধ করে দিচ্ছে সুইজারল্যান্ড। দেশটির গণমাধ্যম সুইস ইনফো বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বাংলাদেশ ছাড়াও জাম্বিয়া ও আলবেনিয়াকে দ্বিপক্ষীয় সহায়তা দেয়া বন্ধ করবে দেশটি। তবে দ্বিপাক্ষিক সহায়তা বন্ধ হলেও বহুপাক্ষিক সহায়তা প্রকল্পগুলো চালিয়ে যাবে দেশটি। 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাবে বাংলাদেশ। এর ফলে উন্নত দেশগুলোর কাছ থেকে পাওয়া বাজার প্রবেশাধিকার, স্বল্প সুদের ঋণ ও উন্নয়ন সহযোগিতার মতো বিষয়গুলো ক্রমেই সংকুচিত হয়ে আসবে বলে জানায় গণমাধ্যমটি। কোচ পিটার বাটলারকে না সরালে বাফুফে ক্যাম্প ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি নারী ফুটবলারদের। কোচের বিরুদ্ধে বিস্তর অভিযোগে ফেডারেশনে অভিযোগপত্র জমা দিয়েছেন সাবিনা সানজিদারা। গত বছরের অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে খেলার সময় কোচের সাথে সিনিয়র নারী ফুটবলারদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তবে সাবিনাদের সাফ শিরোপা জয়ে তা চাপা পড়ে যায়। এরপর বাফুফে নতুন চুক্তিতে বাটলারকে 2 বছরের জন্য রেখে দেয়। এরপরেই আবারও প্রকাশ্যে আসে পুরনো বিদ্রোহ। গত সোমবার বাটলার ঢাকায় ফিরে মঙ্গলবার টিম মিটিং ডাকলে মেয়েরা তাতে অংশ নেননি। এরপর কোচ বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি ও নিপীড়ন সহ বিভিন্ন অভিযোগে বাফুফেতে চিঠি দেয় নারী ফুটবলাররা। আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে, এখানে যারা স্টাফ যারা আছে, সহকারী কোচ ওনারা সবই জানে, কিন্তু এখন তারা জানি না কেন মুখ খুলতেছে না, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের মনে হয়েছে কি, আমাদের বাংলাদেশটার আমাদের খেলাটা যদি ধরে রাখতে হয়, হয়তোবা এই কাজটা আমাদের করা দরকার। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।